2000 থেকে 2016 সাল টানা 16টি বছর একজন ভদ্রমহিলা হাঙ্গার স্ট্রাইক করেছিলেন। এই দীর্ঘ সময় তাকে বাঁচিয়ে রাখার জন্য নাকে নল ঢুকিয়ে জোর করে খাবার খাওয়ানো হতো। তার নাম ইরম শর্মিলা, ভারতের মণিপুরে জন্ম নেওয়া হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। তার এই হাঙ্গার স্ট্রাইকটি ছিল ভারতের AFSPA অর্থাৎ আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের বিরুদ্ধে। এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন ভারতের 7 সিস্টারে 4টি রাজ্যের 31টি জেলায় এবং গোটা জম্মু কাশ্মীর জুড়ে এই বিধানটি আরোপিত আছে। ভারতের কোথাও দাঙ্গা হাঙ্গামা বা প্রোটেস্ট সাপ্রেস করার জন্য সেখানে সেকশন 144 অফ ইন্ডিয়ান প্যানাল কোড প্রয়োগ করা হয়। সেকশন 144-এ অথরিটি দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের হাতে। তাতে জুডিশিয়ারি ওভারসাইট থাকে। পুলিশ এটা ইমপ্লিমেন্ট করে, লাঠি সোটা টিয়ার সেল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পাবলিক প্লেসে 4 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়। সেকশন 144 ভায়োলেশন করলে 6 মাস জেল হতে পারে। এছাড়াও জরিমানা তো আছেই। যেমন 2020-21 সালের কৃষক আন্দোলন, 2019-20 সালের অ্যান্টি-CAA প্রোটেস্ট, কোভিড-19 লকডাউন ইমপ্লিমেন্ট করতে সেকশন 144 জারি করা হয়েছিল। কিন্তু ভারতের কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যদি ভারতের কোনো অঞ্চলকে ডিস্টার্বড এরিয়া হিসেবে ঘোষণা করে, তবে সেই এলাকাতে AFSPA অ্যাক্ট আরোপিত হয়। কোনো স্থানে যদি এই অ্যাক্টটি আরোপিত হয় তখন সেখানে ইন্ডিয়ান আর্মি ডিপ্লয় করা হয় এবং ইন্ডিয়ান আর্মি যে কাউকে উইদাউট ওয়ারেন্ট গ্রেপ্তার করতে পারে, ওয়ারেন্ট ছাড়া যে কারো বাসায় ঢুকে তল্লাশি নিতে পারে, সন্দেহের উপর ভিত্তি করে শুট করতে পারে। কোনো জুডিশিয়াল ওভারসাইট থাকে না। যখন কোথাও ইনসার্জেন্সি, মিলিটেন্সি এসব দেখা দেয় তখন সেই অঞ্চলটিকে ডিস্টার্বড এরিয়া অ্যাক্টের আওতায় ডিস্টার্বড এরিয়া হিসেবে ঘোষণা করতে পারে ভারত সরকার। 1958 সালে AFSPA প্রথমবারের মতো ইমপ্লিমেন্ট করা হয়েছিল আসামের নাগা হিলস রিজনে, যেটি বর্তমানে নাগাল্যান্ড রাজ্য। নাগাল্যান্ডে 16টি আলাদা ট্রাইব আছে। এদের ভিতরে 2টি নন নাগা ট্রাইব হলো কুকি এবং কার্চি। প্রতিটি ট্রাইবের আলাদা ভাষা ও কালচার আছে। 1824 সালে ব্রিটিশ বার্মিজ যুদ্ধের পর এই অঞ্চলটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। এ সময় নাগাদের খ্রিস্টানাইজেশন শুরু হয় এবং এই খ্রিস্টানাইজেশনটি হয় আমেরিকা থেকে আসা মিশনারিদের হাত ধরে। এডউইন ক্লার্ক এবং এডওয়ার্ড উইন্টার 1872 সালে নাগা হিলসে এসে আমেরিকান ব্যাপটিস্ট মিশনারি চালু করে। প্রথমে চার্চ বানায়, এরপর স্কুল, কলেজ, হাসপাতাল সহ জনসেবামূলক প্রতিষ্ঠান বানায়। এসব স্কুলে নাগাদের লেখাপড়া শেখানো হইতো পশ্চিমা ভাবধারায়। খ্রিস্টীয় ধর্মীয় গ্রন্থগুলো নাগাদের ভাষায় অনুবাদ করা হয় এবং বিতরণ করা হয়। নাগা কমিউনিটির ভেতরে আস্থা অর্জন করতে সক্ষম হয় তারা। খ্রিস্টিয়ানিটি কাইন্ড অফ গেটওয়ে টু সিভিলাইজড ফোর্স হিসেবে প্রেজেন্ট করা হয়। আজকে নাগাদের 90% খ্রিস্টান। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রায় 2000 নাগা ব্রিটিশদের হয়ে ইউরোপে যুদ্ধ করতে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষে ইউরোপ থেকে ফিরে আসে নাগা যোদ্ধারা। নাগা ট্রাইবগুলোর লিডারশিপে পরবর্তীতে এরাই এসেছিল। নাগা ট্রাইবদের নেতারা মিলে 1929 সালে নাগা ক্লাব তৈরি করে। নাগা ক্লাব ব্রিটিশদের সাইমন কমিশনকে বলেছিল ইন্ডিয়ান ইউনিয়নে যুক্ত হওয়ার চেয়ে ব্রিটিশদের আন্ডারে থাকতেই নাগারা আগ্রহী। নাগাদের সাথে ভারতের মূলভূমির মানুষের ভাষা, জাতি, সংস্কৃতিগত পার্থক্য অনেক। নাগারা বিফও খায়, পর্কও খায়। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যখন হচ্ছিল তখন নাগা ক্লাব ব্রিটিশদের অনুরোধ করেছিল নাগাদের এসবে যুক্ত না করতে। এই নাগা ক্লাব পরবর্তীতে নাগা ন্যাশনাল কাউন্সিল NNC-তে পরিণত হয়, যার মূল উদ্দেশ্য ছিল স্বাধীন নাগা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। NNC-তে আবার মডারেট এবং এক্সট্রিমিস্ট এই 2 গ্রুপ ছিল। ইন্ডিয়ান কংগ্রেস আগেভাগে NNC এর মডারেট নেতা টি সাকরি এবং TN আঙ্গামির সাথে যোগাযোগ শুরু করে। এদের সাহায্যে 1947 সালে নাগাদের অঞ্চল ভারতের অংশ বানিয়ে ফেলে কাগজে কলমে। কিন্তু NNC এর এক্সট্রিমিস্ট অংশের নেতা আঙ্গামি ফিজো পুরোপুরি এর বিরোধিতা করে। আঙ্গামি ফিজোর জন্ম হয়েছিল নাগাদের আঙ্গামি গোত্রে। ছোটবেলায় খ্রিস্টিয়ান ব্যাপটিস্ট মিশনারি স্কুলে পড়ালেখা করেছিলেন তিনি। NNC এর কো-ফাউন্ডার ছিলেন তিনি। 14 আগস্ট 1947 সাল ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে আঙ্গামি ফিজো নাগাদের স্বাধীনতা ঘোষণা করে। জাতিসংঘের কাছে বার্তা পাঠান, নাগাজ আর নট ইন্ডিয়ান। শুরু হয় নাগা ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট। ভারত সরকার প্রথমে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। ব্যর্থ হলে শুরু হয় নাগা ইনসার্জেন্সি। 1955 সালে ভারত সরকার নাগা হিলস এলাকাকে ডিস্টার্বড এরিয়া হিসেবে ডিক্লেয়ার করে। আর্মি ডিপ্লয় করা শুরু হয়।
1956 সালে ভারতপন্থী নাগা মডারেট লিডার টি সাকরিকে অ্যাসাসিনেট করে স্বাধীনতাপন্থী আঙ্গামি ফিজোর লোকজন। পরিস্থিতি এতে আরো খারাপ হয়। আঙ্গামি ফিজো তখনকার পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের আমাদের এই বাংলাদেশে এসে প্রথমে লুকায়, এরপর এখান থেকে লন্ডনে চলে যায়। লন্ডনে বসে ফেডারেল গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড তৈরি করে এবং আন্ডারগ্রাউন্ডে আর্মি চালাতে থাকে গোটা নাগাল্যান্ড জুড়ে। নাগা ইনসার্জেন্সি দমন করতে 1958 সালে নাগা হিলসে এএফএসপিএ আরোপ করা হয়। এরপর ইন্ডিয়ান আর্মি বড় স্কেলে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন শুরু করে। এস্টিমেটেড 14,000 নাগা মারা যায় এই কনফ্লিক্টে। দীর্ঘদিনের রক্তক্ষয়ের পর নাগা ট্রাইবের প্রতিনিধি ও নাগাদের এনএনসি এর মডারেট অংশ মিলে নাগা পিপলস কনভেনশন তৈরি করে এবং ভারতের সাথে আবার আলোচনায় বসে। ভারত সরকার নাগাদের স্টেটহুড দিয়ে শান্ত করার সিদ্ধান্ত নেয়। 1963 সালে ভারতের 16তম স্টেট হিসেবে নাগাল্যান্ড আত্মপ্রকাশ করে। ওদিকে এনএনসি এর স্বাধীনতাকামীরা তাদের ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট চালিয়ে যেতে থাকে। তারা চীনের সাথে যোগাযোগ করে, চীনে গিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করে। চীনও তাদের সাপোর্ট দেয়। ভারত বুঝতে পারে ভবিষ্যতে এই অঞ্চলে আবার ঝামেলা শুরু হবে। 1975 সালে ইন্দিরা গান্ধী সরকার এনএনসি এর কিছু আন্ডারগ্রাউন্ড নেতাকে রাজি করায় শিলং চুক্তি স্বাক্ষরে। চুক্তি অনুযায়ী তারা ভারতের সংবিধান মেনে নেয়। বিনিময়ে ইন্ডিয়ান আর্মি মিলিটারি অপারেশনের পরিমাণ কমিয়ে দেয়। তবে এই চুক্তি অধিকাংশ এনএনসি লিডার প্রত্যাখ্যান করেছিল, বিশেষ করে যারা চীনের সাথে ততদিনে ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছিল। এরপর ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড এনএসসিএন তৈরি হয়। এনএসসিএন এবার গ্রেটার নাগালিমের দাবি করে, অর্থাৎ কেবল নাগাল্যান্ডই নয়, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিয়ানমারের যেসব এলাকা জুড়ে নাগারা বসবাস করে এসব এলাকা নিয়ে বৃহৎ নাগা রাষ্ট্র। সেসব এলাকাতেও এনএসসিএন কার্যক্রম শুরু করে এবং মিলিটেন্সি শুরু হয়। 1988 সালে এনএসসিএম দুই ভাগে ভাগ হয়, এনএসসিএম আইএম এবং এনএসসিএন কে। ভারত সরকার এবার আইএম এবং কে গ্রুপের সাথে আলাদা আলাদাভাবে যোগাযোগ শুরু করে। দুই গ্রুপের সাথেই একটা পর্যায়ে সিজফায়ার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। 2015 সালে ইন্ডিয়ান আর্মির উপরে কে গ্রুপটি বোমা হামলা চালিয়ে ভারত সরকারের সাথে তাদের সিজফায়ার এগ্রিমেন্টটি ব্রেক করে। 18 জন ভারতীয় সেনা মারা যায়, কিন্তু ভারত সরকার এবং আইএম গ্রুপের ভেতরে সিজফায়ারটি চলমান থাকে। ওদিকে কে গ্রুপ এখনো আর্মড কনফ্লিক্ট চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। 1990 সালে এনএসসিএন এর অন্যতম ফাউন্ডিং ফাদার আঙ্গামি ফিজো লন্ডনে মারা যায়। তার দেহাবশেষ 5 বছর পরে নাগাল্যান্ডে ফিরিয়ে আনা হয়। তার সমর্থকেরাও তাকে ফাদার অফ নাগা নেশন হিসেবে সম্মান করে। বর্তমানে এনএসসিএন এর আইএম গ্রুপ ভারত সরকারের সাথে এগ্রিমেন্ট করে ক্যাম্প হেব্রনের মতো ডেজিগনেটেড ক্যাম্প এরিয়াতে থাকে। সেখানে তারা নিজেদের অস্ত্র, গোলাবারুদ সাথে নিয়েই থাকে। আমজনতার কাছ থেকে অর্থও তোলে রেবল গ্রুপগুলো। অর্থাৎ নাগাল্যান্ডে স্টেট এবং নন স্টেট অথরিটি দুইটাই আছে। এনএসসিএন এর এই দুই গ্রুপ তো আর্ম রেবল গ্রুপ। তাহলে নাগাল্যান্ড রাজ্যের রাজনীতি চালায় কারা? সেখানে মূলত দুইটি বড় দল, নাগাল্যান্ডস পিপলস ফ্রন্ট এনপিএফ এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এনডিপিপি। 2018 সালে এনডিপিপি বিজেপির সাথে জোট করে। এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নাইপিউ রিও, যার জন্ম নাগাদের আঙ্গামি গোত্রে। ওদিকে রেবল গ্রুপ এনএসসিএন আইএম কিন্তু নাগাল্যান্ডের ভেতরে প্যারালাল সরকার চালিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে ভারত সরকারের কাছ থেকে অর্থবিত্তও পাচ্ছে। ভারত সরকার এই ইনফর্মাল পাওয়ার স্ট্রাকচারটি ইচ্ছাকৃতভাবে মেনে নিচ্ছে স্টেবিলিটি রক্ষার জন্য। এনএসসিএন এর এই দুই গ্রুপই কিন্তু এখনো অটল আছে নিজেদের পতাকা এবং স্বকীয় সংবিধানের দাবিতে। ভারত সরকার এটা মেনে নেবে না, এটা তারাও জানে। ওদিকে নাগাল্যান্ডের অর্থনৈতিক অবস্থা ভালো না, বেকারত্বের হার অনেক বেশি। সুতরাং রেবল গ্রুপগুলোর রিক্রুটমেন্টের অভাব অন্তত হবে না। সিজফায়ার এগ্রিমেন্ট কোনো লং লাস্টিং সলিউশন না, এটা ভারত সরকারও জানে। বর্তমানে নাগাল্যান্ডের জনসংখ্যা আনুমানিক 22 লাখের মতো। সাক্ষরতার হার 80%। 70% জনতা এগ্রিকালচারাল সেক্টরে জড়িত। নাগাল্যান্ডের 60% এলাকা বনভূমি। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। তবে দিমাপুর নাগাল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং ইকোনমিক হাব। গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেমিনাইকে বলেছিলাম জেনারেট অ্যান ইমেজ অফ অ্যান ইন্ডিয়ান ম্যান। সে এই ছবিটা জেনারেট করেছে। বললাম জেনারেট অ্যান ইমেজ অফ ইন্ডিয়ান ওয়েম্যান, সে এই ছবিটা জেনারেট করেছে। আপনি ট্রাই করে দেখতে পারেন, প্রতিবারই এমন চেহারার মানুষের ছবি সে জেনারেট করে দেখাবে। কিন্তু এবার এই ছবিগুলো দেখুন,
এগুলো কিন্তু রিয়েল মানুষের ছবি, এআই জেনারেটেড নয়। এই ছবিগুলো কিছুদিন আগে আমার এক বন্ধুকে দেখিয়ে বললাম, এরা কোন দেশের মানুষ অনুমান করে বলো তো। আমার বন্ধু অনেক দেশের নাম বলেছে, কিন্তু তার মাথায় একটিবারের জন্য এই ভাবনাটি আসেনি যে এরা ইন্ডিয়ান সিটিজেন হতে পারে। ভারতীয় বলতে আমাদের মাথায় যে টিপিক্যাল চেহারার মানুষগুলো ভেসে ওঠে, এরা সেই লিমিটের ভেতরে স্বাভাবিকভাবেই পড়ে না। এরা যখন মাইগ্রেশন করে মেইনল্যান্ড ইন্ডিয়াতে কাজ করতে যায়, তখন প্রথম দেখায় যে কেউ মনে করতেই পারে চীন বা থাইল্যান্ডের মতো দেশ থেকে কেউ হয়তো বেড়াতে বা কাজ করতে এসেছে। এই যে রেশিয়াল ডিফারেন্সটা, এটা অস্বীকার করার কোনো উপায় তো নেই, এটা ভিজিবল। ভাষাগতভাবেই দেখুন, একজন উত্তর ভারতীয়, একজন দক্ষিণ ভারতীয়, একজন পশ্চিমবঙ্গের ভারতীয়, এরা তাদের ভারতীয় আইডেন্টিটি যত সহজে প্রকাশ করতে পারে, ইন্ডিয়ান নর্থ ইস্টের একজন নাগা, একজন কুকি, একজন মণিপুরি, একজন পাহাড়ি তত সহজে এই আইডেন্টিটির অংশ হতে পারে না। তাদের ক্ষেত্রে জাতিগত বা রেশিয়াল পরিচয়টি অনেক বেশি ফুটে ওঠে। ওই শিলিগুড়ি করিডরটি যদি 22 কিলোমিটার না হয়ে 200 কিলোমিটারও হইতো, এই প্রেক্ষাপট কিন্তু বদলাইতো না। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আলোচনা করব নতুন কোনো টপিকস নিয়ে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।